যারা মাঝে মাঝে যাদের কিছু কথা বলার থাকে না, তখন এই প্রশ্নটা করে আপনি যেরকম করলেন। অঙ্কে গণ্ডগোল নেই। 2019-এ 500 ভোটে হেরেছিলাম, 2024-এ আমার মধ্যে 10-15 হাজার 12 হাজার ভোট মধ্যে লড়াই মাঠ থেকে বেরিয়ে গেছে। মাঠের লাইন্সম্যানরা ওই যে বল বাইরে চলে যায়, ওখান ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে। পার্টি একটা বাঘকে ছেড়ে দিয়েছে ওকে হারাবার জন্য। সরকার যাচ্ছে, সব থেকে আগে কে বুঝে? পুলিশ বুঝে আর গুন্ডা বুঝে। একটু টাফ মাঠে না খেললে লাভটা কি আছে? তাহলে আমার যে জ্ঞান, শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক অনেক দিন ধরে রাজনীতিক যে অনুভব, তার পার্টি তার লাভ নেবে না। আমি যদি না জিতি, উনি নাকি সুসাইড করে নেবে। খুব অদ্ভুত সুন্দর সময় এসে পড়েছি একেবারে গঙ্গার পাড়ে নোয়াপাড়াতে, সন্ধে নামার আগে। এই নোয়াপাড়াতে অনেকে বলছেন যে গঙ্গা দিয়ে যেমন জল বয়ে গিয়েছে, তেমন 2019-এর লোকসভা নির্বাচন, তারপর 2024 এবং মধ্যখানে অবশ্যই 2021-এর বিধানসভা নির্বাচন। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু এই নোয়াপাড়াতে মূলত বরাবরই শাসক তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে রয়েছে। তাহলে অর্জুন সিং অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলের দৌর্দণ্ড প্রতাপ নেতা অর্জুন সিং নোয়াপাড়া বেছে নিলেন কেন? হিসেবে কি কোনো গন্ডগোল রয়েছে, নাকি নয়া কোনো হিসেব তার মাথায় ঘুরছে? আমার সঙ্গে রয়েছে টাফ টক নিউজের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কি মনে হয় অর্জুন সিং, ব্যারাকপুর শিল্পাঞ্চল, তুমি একটা দশক পেরিয়ে গেছে তুমি সাংবাদিকতা করছো, ব্যারাকপুর শিল্পাঞ্চলে পছন্দ করি না করি অর্জুন সিংকে কেউ অগ্রাহ্য করতে পারবে না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে নোয়াপাড়ার এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ অর্জুন সিং এর কাছে? একেবারেই নোয়াপাড়া বিধানসভা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে 2006 সাল থেকে, যে সময় বিকাশ বসু মারা গেলেন, তারপর থেকে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে যায়। মাঝখানে শুধুমাত্র 2016 সালে, 2016 থেকে 2018 দুটো বছরের জন্য কংগ্রেস এই আসনটি ছিনিয়ে নিয়েছিল, এবং সেই সময় বাম কংগ্রেসের একটা জোট ছিল, সেই আসনটি ছিনিয়ে নিয়েছিল, মঞ্জু বসু হেরে গিয়েছিলেন। বাকি সময় তৃণমূলের শক্ত ঘাঁটি। কিন্তু অর্জুন সিং এখানে 2019-এর নির্বাচনে যে লড়াই করেছেন, তখনও তিনি পিছিয়েছিলেন 500 ভোটে, এবং লাস্ট যে নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন, তখনও তিনি 8,000-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। কিন্তু উনি মনে করছেন যে এইখান থেকে প্রায় 14 থেকে 15,000 ভোটার এসআইআর এর পর বাদ গেছে, এবং তার বক্তব্য হচ্ছে যে ভোটের উনি পিছিয়েছিলেন তার থেকে বেশি ভোট বাদ গেছেন, সেই কারণে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তার জয় কিন্তু নিশ্চিত। একইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসও মনে করছে যে যেহেতু অর্জুন সিং প্রার্থী হয়েছেন, অর্জুন সিংয়ের ক্ষেত্রে যেমন বিজেপির একটা অংশ মনে করছেন আজকে তিনি বিজেপিতে আছেন, আগামীকাল জিতে যাওয়ার পর বিজেপিতে থাকবে কিনা এই প্রশ্নটা বিজেপির অন্দরেই রয়েছে। সেই কারণে মনে করছে যে বিজেপির একটা অংশ হয়তো অর্জুন সিং প্রার্থী হওয়ার জন্য বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়ে শাসক দলের দিকে আসবে। কিন্তু আবার অপরদিকে অর্জুন সিং মনে করছে যেহেতু মঞ্জু বসু টিকিট পাননি, মঞ্জু বসুর একটা ক্ষোভ রয়েছে, সেই কারণে মঞ্জু বসুর অনুগামীরা তারা তৃণমূল কংগ্রেসের থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বিজেপির দিকে আসবে। অর্থাৎ এই কেন্দ্রে মূলত যে একটা লড়াই, সেই লড়াই কিন্তু দেখার মতো লড়াই হবে আগামী নির্বাচনে, সেটা পরিষ্কার, এবং দুই পক্ষই মনে করছে তারা জয়ের ব্যাপারে 100% আশাবাদী। অবশ্যই সুব্রতই আমায় খবর দিয়েছে এখানকার বাদামতলায় একটি বেসরকারি বাসভবনে ঘাঁটি গেড়েছেন অর্জুন সিং। অবশ্যই অর্জুন সিংকে জিজ্ঞেস করব। আমার প্রথম প্রশ্ন হবে এই দল বদল নিয়ে। নির্বাচন শুরু হলেই অর্জুন সিং নেমে পড়েন একেবারে চিরাচরিত কায়দায়, এবং পরনের সব কিছু সাদা, মানে শার্ট থেকে হাতের ঘড়ি থেকে একেবারে জুতো পর্যন্ত সাদা, আর শুধু মাঝে মধ্যে পরিবর্তন হয় উত্তরীয়র। আপাতত তিনি গেরুয়া শিবিরেই আছেন। অর্জুনদা, আমি প্রথমেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের কথা বলার আগে আর কি অনেকে প্রশ্ন করেন, আর কি দল বদল হবে? যারা মাঝে মাঝে যাদের কিছু কথা বলার থাকে না, তখন এই প্রশ্নটা করে আপনি যেরকম করলেন। না, আমার কাজ আছে। কিন্তু আমি দেখছিলাম যে গার্গী চ্যাটার্জি, যিনি সিপিএমের প্রার্থী এখানকার নোয়াপাড়ার,
তিনি কথা প্রসঙ্গে বারবার করে একটা কথাই বলছেন, যে করেই হোক অর্জুন সিংকে এখানে বিধানসভায় জিততে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার কাছে অন্য কথা বলছেন, আবার আমার কাছে অন্য কথা বলছেন, তো আমি কি করে বলবো কি উনি কি সত্যি বলছেন কি মিথ্যা কথা বলছেন? কোথাও কি মনে হচ্ছে উনি হলেন পুরনো লিডার, এখানকার লোক, কিন্তু এই কথাটা 2011 আগে বললে তাহলে একটা কথা হতো। এখন তো 2011 মানে ওনার দলের লোকরাও ওনাকে ভোট দেবে কি না দেবে, যারা এককালে বামপন্থী লোক ছিলেন তারাও চাইছেন বাংলা রাজনৈতিক পরিবেশ ঠিক হোক। বাংলা রাজনীতি করতে দেওয়া হচ্ছে না সরকারি দলের পক্ষে, সেই জন্য ওনার দলের লোকরাও চাইবেন কি যে দলটা জিততে পারে, যে দলটা এই অসুর শক্তিকে নাশ করতে পারে তাকে সমর্থন করা। আমার মনে হয় গার্গী দিকেও আমার সমর্থন করা উচিত। অর্জুনদা, একটা কথা জিজ্ঞেস করি, যে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি যা, তাতে যদি কমিউনিস্টরা বা বামপন্থীরা আসতে চায়, অনেকে বলেন যে লেনিন একটা কথা বলেছিলেন, কাটা দিয়ে কাটা তোলো। তা অনেকে বলেন যে একমাত্র বিজেপিই পারে তৃণমূলকে পরাস্ত করতে, এবং বিজেপি ক্ষমতায় এলে তখন বামপন্থীরা লড়তে পারে বিজেপির বিরুদ্ধে। যারা সাচ্চা বামপন্থী, আপনি কি মনে করেন তারা এটাই ভাবে অনেকে, এবং যে কারণে এই যে বামেদের কিছু ভোট রামে অর্থাৎ গেরুয়া শিবিরে চলে এসেছে? দেখুন, বামেদের সমস্যাটা কোন জায়গা? বামরা কিছু কিছু বামপন্থী নেতারা তারা শুধু মুসলমানদেরকে কোনো দিন সেকুলার বানাতে পারলো না। তারা ওই বামপন্থী যারা সনাতনী হিন্দুরা আছেন বা হিন্দুরা আছেন তাদেরকে সেকুলারে মানে পাঠ পড়িয়েছে, কিন্তু কোনো মুসলমানকে তারা সেকুলার পাঠ পড়াতে পারেনি। তাদেরকে প্রশ্ন করবেন, বামপন্থী নেতা হলেও সলিমকেও যদি প্রশ্ন করেন কি ভাই আগে দেশ না আগে তোমার ধর্ম, তো বলবে আমার আগে আমরা ধর্ম, তারপরে আমার দেশ। তো যেখানে ডাবল স্ট্যান্ডার্ডের বয়ান আসবে দলের মধ্যে, তখন যে সোকল যারা একটা সময় বামপন্থী করেছিলেন সেই লোকগুলো আর বামপন্থীর উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, কেন তারাও নিঃশ্বাস নিতে পারছেন না এই সরকারের মধ্যে। এই সরকার সুবিধা মতন, মানে ধরুন কল্যাণী স্টেশনে উঠলো, আবার চলে আসুন কাঁচরাপাড়া স্টেশনে, তাদের মানে ধরনটা পাল্টে যাচ্ছে। আর কাঁচরাপাড়ায় এলে আবার হালিশহর গেলে আবার পাল্টে যাচ্ছে। তো বামপন্থীরা যারা সনাতনী তারাও একটা বুঝতে পেরেছেন কি বাংলায় যদি মমতা ব্যানার্জি আবার চলে আসে তাহলে তারাও বাঁচতে পারবেন না, তাদের বাড়ির পরিবারের লোকেরাও লাভ জিহাদের চক্কর পড়ে যাবে, তাদেরকেও বাংলাদেশ মতন কতল হবে, তাদেরও ঘরের লোক রূপে অ্যাটেম্প টু রেপ হবে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। যতই বামপন্থী করে যারা, বাড়ির লোকেরা তো পুজো করে, একটা সেন্টিমেন্ট তো আছে, কেউ কৃষ্ণকে মানে, কেউ কৃষ্ণ রাধাকে মানে, কেউ মা কালীকে মানে, কেউ দুর্গা পূজাকে মানে। সেই জায়গা কি পারছে? বাংলা তো প্রায় জেহাদিদের হাতে চলে গেছে। আজকে মালদা মুর্শিদাবাদে যারা সকল বামপন্থী যাকে বলা যায়, রাধা গোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে তো পিটিয়ে মারা হলো, কুপিয়ে মারা হলো, মার্ডার করার পরে 4 ঘন্টা ওয়েট করা হলো মরছে কি না। কেন বামপন্থী যারা সকল সালিম আর সুজন চক্রবর্তীরা প্রতিবাদ করলো না? করেনি। তো তারাও বুঝতে পারছেন কি এক সময় এসে গেছে কি বামপন্থী ঠিক আছে, আমি বামপন্থী বিরোধিতা করছি না, কিন্তু বামপন্থার মানে নো ভোট টু বিজেপি করে মমতাকে সুবিধা পাইয়ে দেওয়া না, বাংলার ভবিষ্যৎ বাংলা বর্তমানকে ঠিক রাখা। তো বাংলার ভবিষ্যৎ আর বাংলা বর্তমান তো মমতা ব্যানার্জি করতে পারবেন না। মমতা ব্যানার্জি হাতে কি রয়ে গেছে কি বাংলা উনি ভবিষ্যৎটা ঠিক করবেন? মমতা ব্যানার্জি হাত থেকে বেরিয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন হাত থেকে বেরিয়ে গেছে,
লুট যারা সিন্ডিকেট চালাতে তাদের হাত থেকে বেরিয়ে, তারপরে দুধেল গায়েরা হাত থেকে বেরিয়ে গেছে, প্রশাসন হাত থেকে বেরিয়ে গেছে, কোনো কন্ট্রোল নেই। তো এখন তো মমতা ব্যানার্জি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, প্রধানমন্ত্রী বক্তব্য কি এই সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মমতা ব্যানার্জি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অর্জুন দা, একটা প্রশ্ন অনেকের রয়েছে যে ধরুন এই নোয়াপাড়াতে 2019-এর লোকসভা নির্বাচন অথবা 2024-এর নির্বাচনে যখন আপনি লোকসভার প্রার্থী, এখানে আপনি জিতেওছেন যখন 2019-এ, আবার যখন হেরেওছেন, নোয়াপাড়াতে কিন্তু বরাবরই হেরেছেন। কোথাও কি একটু অঙ্কে গন্ডগোল হলো না এবার নোয়াপাড়ায় বিধানসভা কেন্দ্রে দাঁড়ানো? অঙ্কে গন্ডগোল নেই। 2019-এ 500 ভোটে হেরেছিলাম, 2024-এ আমার মধ্যে 10-15 হাজার 12 হাজার ভোট মতন হেরে 1,75,000 ভোট বাদ হয়েছে, তার মধ্যে এখানে 45,000 ভোট বাদ হয়েছে। এই যে ছাপ্পা ভোট মেরে দখল করত, তারপরে অনেক রকম রাজনৈতিক সিনারি চেঞ্জ হয়েছে। মানুষ এখন মুক্তি চাইছে পশ্চিমবাংলা এই সরকার থেকে। আর ভালো মাঠে তো সবাই খেলে, একটু টাফ মাঠে না খেললে লাভটা কি আছে? তাহলে আমার যে জ্ঞান, শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক অনেক দিন ধরে রাজনীতিক যে অনুভব, তার পার্টি তার লাভ নেবে না। অর্জুন দা বলছেন তাহলে নোয়াপাড়াটা একটা টাফ গ্রাউন্ডে ছিল, কিন্তু আসার পরে হ্যাঁ নিশ্চয়ই মঞ্জু বোস দাঁড়াতেন, তাহলে একটা লড়াই ছিল। কিন্তু যাকে দিয়েছে সে তো মানে অফিসিয়ালি সিন্ডিকেটের ওই জিটিএর চাকরি চুরি লোক, তার নামে নানা রকম এলিগেশন আছে, আর প্রুভ এলিগেশন আছে। এটা সিবিআইডি করেনি, এটা মমতা সরকারের সিআইডি কেস করেছে। মমতা ব্যানার্জি সেই লোকগুলোকে টিকিট দিয়েছে। আজকে এখানকার কোনো লোক যারা তৃণমূল সকল করতো, তাদেরকে তো তাহলে একটা লড়াই থাকতো, তো লড়াই মাঠ থেকে বেরিয়ে গেছে। মাঠের লাইন্সম্যানরা ওই যে বল বাইরে চলে যায়, ওখান ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে। অনেকে বলছেন আসলে তৃণাঙ্কুর ভট্টাচার্য না, এই লড়াইটা অর্জুন সিং বরাম, পার্থ ভৌমিক। দেখুন, পার্থ ভৌমিক বা মমতা ব্যানার্জি যে কোনো লোক, এবার মমতা ব্যানার্জি যদি লড়াই থাকতে, তো মমতা ব্যানার্জি 2টো সিটও হারবেন। আগেবারও উনি হেরেছিলেন নন্দীগ্রামে, এবারও হারবেন। মমতা ব্যানার্জি হারতে পারেন, পার্থ ভৌমিক কি হরিদাস পাল। আর পার্থ ভৌমিক থোড়ে জিতেছে, পার্থ ভৌমিককে সিস্টেম জিতিয়েছিল। সেই সিস্টেম কি মমতা ব্যানার্জি হাতে আর রয়ে গেছে? আজকে এক রাতে মাঝে 179টা ইন্সপেক্টর যারা মমতা ব্যানার্জি ছাপ্পা মারে, তাদেরকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। আজকে ডিএম সরে যাচ্ছে, আজকে সিপিআই এসপি সরে যাচ্ছে। তার মানে যারা ফ্রেশ, যারা নিরপেক্ষ, অশোক কষ্টমকে সম্মান করে, তাদের দায়িত্ব দিয়েছে ইলেকশন কমিশন, তোমরা নিরপেক্ষ ভোট করো। আর বাংলায় নিরপেক্ষ ভোট হলে মমতা ব্যানার্জি জেতার কোনো জায়গা আছে? মমতা ব্যানার্জি কি বলা যায়, এখন বলতে হচ্ছে কি আমি যদি না জিতি উনি নাকি সুসাইড করে নেবেন। তো সুসাইড করুন। ওনার জন্য কত মানুষ সুসাইড করছে, চাকরি নেই। ওনার জন্য কত লোকের গাছে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ওনার জন্যে ওই বাজি কারখানা, বম কারখানা, রোজ লোক মরে যাচ্ছে। তো লোক মরছে আর উনি সুসাইড করবেন ক্ষমতা নেওয়ার জন্যে? এরা হাস্যকর ব্যাপার না। আপনি ডেভেলপমেন্টের উপর ভোট চাইছেন না, আপনি বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য ভোট চাইছেন না। কালকে তো আরও মজার ব্যাপার দেখলাম, চাঁদুকে ভোট দিন। রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর মানে আমাদেরকে আশীর্বাদ করছেন। মমতা ব্যানার্জি একটা নির্লজ্জ, যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ট্যাগোরের নামে যে ইউনিভার্সিটি, তার জমি দখল করেছে চাঁদু আর বীরভূমের ওই একটা গুন্ডা, ওই কেষ্টমণ্ডল। আর তাকে উনি মহামণ্ডিত করছেন কি রবীন্দ্রনাথ ট্যাগোর আমাদের পক্ষে আছেন। শান্তিনিকেতনে মানে জমি দখল করা, মানে যে ইউনিভার্সিটি, অমর্ত্য সেনের নাম নিচ্ছেন। ও আপনার কার কাছে অমর্ত্য সেনকে বসিয়ে দিচ্ছেন? এই কেষ্টমণ্ডল আর চাঁদু, যার বাড়ি থেকে ইডি কোটি কোটি টাকা উদ্ধার করেছে। কেষ্টমণ্ডল জেল খেটেছে, তার সঙ্গে অমর্ত্য সেনকে
মিশিয়ে দিচ্ছেন আর রবীন্দ্রনাথ ঠাকুরকে মিশিয়ে দিচ্ছেন। তো গুরুদেবকে ওখানে মানে নাম নিয়ে গুরুদেবকে অপমান করছেন না কৃষ্ণমণ্ডলে অপমান করছেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন এটা। এসআইআর এর কথা এবং প্রশাসনিক বিরাট রদবদল ঘটেছে, আপনি বলছেন 2024টার যে সময় ছিল, যে সিস্টেম ছিল, সেই সিস্টেম না, এখন পুরো অন্য সিস্টেম। কিন্তু আবার এটাও তো ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক এরা জানেন যদি নোয়াপাড়াতে অর্জুন সিংকে হারিয়ে দেওয়া যায় তাহলে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংয়ের রাজনীতির ইতি টেনে দেওয়া যাবে, এবং তারাও তো চেষ্টা করবেন সর্বতোভাবে। করা উচিত, না করাটা তো ভুল। আমি তো বলবো মমতা ব্যানার্জি এখানে রাস্তায় হাঁটুন এসে আমাকে হারাবার জন্য। মমতা ব্যানার্জি আগে নিজে জিতুক, খুব কঠিন আছে। পার্টি একটা বাঘকে ছেড়ে দিয়েছে ওকে হারাবার জন্য, আগে ওখানে জিতে আসুক। ব্যারাকপুরে মাটি এবার জবাব দেবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। একটা সিটও এখানে তৃণমূল জিততে পারবে না, একটা সিটও জিততে পারবে না। ওর নিজের বাড়ির সিটটা জিতে দেখা নয় হেঁটে। আপনার ভাটপাড়ায় তো সময় দিতে পারছেন না, ছেলে লড়ছে পবন সিং। ছেলে তো বড় হয়েছে, ছেলে দুবার হয়েছে, আর আমার সবাই দেওয়ার কি আছে? আমি এমন একটা লোক 24 ঘন্টায় 3x7 সময় দেওয়া। রাজনীতি আমি রাজনীতি মানে মন দিয়ে করি। আমি রাজনীতি আমার পার্ট টাইম জব না, আমার রাজনীতি ফুল টাইম। তা আমি ইলেকশন এলেই খাটবো বা ইলেকশন এলেই মানুষের সেবা করবো, এরকম কোনো ব্যাপার নেই। আমি অল টাইম অ্যাভেলেবল থাকি সবসময়। তার তো অর্জুন সিংয়ের মোকাবিলাতে এইবার তো আস্তে আস্তে যেটা হয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে ঘটনা অনেকবার ঘটেছে, যে সেখানে বাহুবল খুব কাজ করে, তাদের সঙ্গে যোঝার জন্যে, মানে যুদ্ধের জন্যে চারিদিকে তো নিশ্চয়ই আপনারও অ্যাকশন স্কোয়াড তৈরি হচ্ছে। লাগবে না, লড়াই মানে নেই, দম হারিয়ে ফেলেছে, কেন মানুষ সঙ্গে নেই তো। আর পুলিশ মোটামুটি সে কি হয়ে গেছে, বুঝতে পেরেছে কি এবার ওই সে সরকার যাচ্ছে। তো এখানকার পুলিশ তো বুঝতেই পারছেন, ওই সরকার যাচ্ছে, সব থেকে আগে কে বুঝে? পুলিশ বুঝে আর গুন্ডা বুঝে। ওরা বুঝে গেছে, গুন্ডারাও সব তলায় তলায় কোনো না কোনো বিজেপি লোককে ধরার চেষ্টা করছে। বিজেপি লোকরা এইসবকে প্রশ্রয় দেয় না, আমাদের আইডিওলজির বাইরে আছে। কিন্তু মানে মাঠের বাইরে, সব মাঠের বাইরে ওই পাঁচিলে দাঁড়িয়ে দেখছে কি হবে না হবে। প্রার্থী মানে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, এরা কি মনে হয় ভারতীয় জনতা পার্টির ভোট কেটে দেবে এবার? মনে হচ্ছে না, মানুষ একটা মন ঠিক করে নিয়েছে। দেখুন না, মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে দান বাম একসঙ্গে আসুন, আমরা একসঙ্গে পশ্চিমবাংলা দখল করি। বামরা মানে বলতে গেলে লাত্তি মেরে দিল, কংগ্রেসই লাত্তি মেরে দিয়েছে, আইএসএফ লাত্তি মেরেছে, হুমায়ুন কবির লাত্তি মেরেছে, এবার সবাই তো লাত্তি মারছে। প্রবলেমটা হচ্ছে কি উনি কাকে নিয়ে করবেন, এটা তো বুঝার ব্যাপার আছে। আর পুলিশও সঙ্গে নেই, ওই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ওই শান্তনু বিশ্বাসের ভরসায় উনি আর যে কিছু আইবি ফাইবিতে ট্রান্সফার করেই রেখেছেন। এখন তো রাজীব কুমারও নেই, আর আরও যারা লুট করাবার জন্য তারাও নেই। আমি বলছি এমন পরিস্থিতি হয়েছে এবার, যেরকম 2011 সালে মানে মানুষ সিপিএমের বিরুদ্ধে চলে গেছিল, এই 2026-এ মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। অর্জুন দা, 2011 সালে পরিবর্তনের একটা সুস্পষ্ট বার্তা ভোটের আগে আমরা পেয়েছিলাম, মানে 2009 থেকেই পেতে শুরু করেছিলাম, এবং সেখানে অন্যতম পর্যবেক্ষণের একটা অংশ ছিল যে পুলিশ প্রশাসন তারা কিন্তু আর বামেদের সঙ্গে তখন ছিলেন না। কিন্তু এখন কি ঠিক সেই অবস্থা এসছে? মোটামুটি নিচে লেভেলে পুলিশরা নিরপেক্ষ হওয়ার জায়গা চলে গেছে। ওরাও বুঝতে পারছে মমতা ব্যানার্জি ডিএ দেবে না ও থাকলে, ওরাও বুঝতে পারছে ওরা তো পুলিশে চাকরি পেয়েছে, ওদের ছেলেমেয়েরা চাকরি পাবে না। যদি এ সরকার থাকে, সরকারি চাকরি তো প্রায় দ্বিগুণ লাগিয়ে দিয়েছে, সেখানে তো রেড লাইট জ্বলছে, কোনো সরকারি চাকরি না। এই মমতা ব্যানার্জি যদি শাসনে চলে আসে তো কন্ট্যাকচুয়াল, এখনই কন্ট্যাকচুয়াল ফায়ার ব্রিগেডে আছে, কন্ট্যাকচুয়াল হসপিটাল, সব কন্ট্যাকচুয়াল হয়ে গেছে। পুলিশও কন্ট্যাকচুয়াল করে দেবেন মমতা ব্যানার্জি, আর তার দায়িত্ব নিয়ে নেবে ভাইপো ব্যানার্জি। আমার শেষ প্রশ্ন, যে নোয়াপাড়াতে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? নোয়াপাড়া ওয়াকওভার হয়েছে, কোনো অসুবিধা নেই যেতে। আমি নোয়াপাড়া শুধু নিয়ে ভাবছি না, আমি নোয়াপাড়া বসে
ব্যারাকপুর নিয়ে ভাবি, নওপাড়া বসে জগদ্দল, হাটপাড়া তো ছেড়ে দিন, তারপরে নৈহাটি আর বীজপুর, এটা নিয়ে ভাবছি। এবার নির্বাচনে কি মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির, অনেকে বলছেন এটা শেষ সুযোগ, কারণ ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় বাম কংগ্রেস সামনের সারিতে চলে আসবে? দেখুন, সে সুযোগ আর মনে হচ্ছে না পাবে। তৃণমূল কংগ্রেস গণ কেস হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস আর আসবে না। বাম আর কংগ্রেসের কথা তো ছেড়ে দিন, এই মুহূর্তে বাম কংগ্রেস কোনো জায়গা নেই। তৃণমূল, বাম কংগ্রেসের লোকরাও চাইছে তৃণমূল চলে যাক, আর তারা এক পক্ষে ভোট দেবে এবার। অসংখ্য ধন্যবাদ অর্জুন সিং। অর্জুনদা, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম পড়ে গেছে এবং এখানে নোয়াপাড়াতে এসে দেখতে পেলাম আরও উত্তপ্ত পরিবেশ। সব মিলিয়ে টাফটক এইভাবে গোটা বাংলা জুড়ে আমরা আপনাদের দেখাবো, বিশেষ করে যারা তারকা প্রার্থী তারা কি ভাবছেন। আমার সঙ্গে রয়েছে সুব্রত পাল এবং ক্যামেরায় রয়েছে সুশোভন সাহা। টাফটক, নোয়াপাড়া।